কুষ্টিয়া ঝিনাইদহ ব্যস্ততম হাইওয়ে এবং গ্রামীণ জনপদ পেরিয়ে আমাদের আজকের যাত্রা কুষ্টিয়া সদর উপজেলার আবদালপুর ইউনিয়নের পান্থাপাড়া গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া কুমার নদীতে। নদী না থাকলে এই সৌন্দর্য, গ্রামীণ যে একটা জনপদের যে সৌন্দর্যতা, এটা আসলেই প্রকাশ পায় না। তো অসম্ভব সুন্দর এই নদীতে। ওয়েদারটা কিন্তু আজকে চমৎকার, মানে আমার দেখা কুষ্টিয়া একটা অনেক সুন্দর একটা ওয়েদারে আমরা আছি। আবার শুরুতে হচ্ছে আজকে মাঝি দায়িত্ব পালন করার কথা ছিল আমার গুরু লিটন মিয়া, কিন্তু বাই এনি চান্স সে আজকে নৌকা পাবে না। নৌকা পাওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে। মূল কথা হচ্ছে আজকের শুক্রবারের এই ভ্রমণে সবচেয়ে মজার যেই পার্টটা আজকের, সেটাই এখন আমরা উপভোগ করতেছি। এই মুহূর্তে আছি কুমার নদীতে, পান্থাপাড়া একটা গ্রাম, কুষ্টিয়া সদর এরিয়া একটা অংশ, আবদালপুর ইউনিয়নের একটা গ্রাম। অসাধারণ সুন্দর একটা গ্রাম। আপনারা কুষ্টিয়া যারা বাসা আছে তারাও কিন্তু এই গ্রামটায় আসতে পারেন। অসাধারণ একটা গ্রাম। অনেক মানুষই কুষ্টিয়াতে থাকে, কিন্তু এইসব গ্রাম সম্পর্কে তারা জানে না। আমার বন্ধু বান্ধবী আছে যারা এই গ্রামগুলোতে কখনোই আসে না, সদরে থাকছে, তাদের প্রতি আমাদের থাকবে, চাইলে আপনারা এই গ্রামগুলোতে আসতে পারেন। আপনাদের পাশে গ্রাম খুব সুন্দর। আর আজকের এরকম ওয়েদারে আসলে তো কোনো কথাই নাই। পূর্ণাঙ্গ মজা নিয়ে বাসায় ফেরার একটা অভিজ্ঞতা হবে এবং দারুণ লাগবে। আমার বিশ্বাস অনেক দারুণ লাগবে। তবে সবারই একটা রোকন ভাই লাগবে যে কিনা এরকম একটা সুন্দর আয়োজনের ব্যবস্থা করে দিচ্ছে। সেই রোকন ভাইটা আবার না থাকলে এরকম মজা আবার করতে পারবে। আর আশা করছিলাম লিটন ভাই লোড করে চালাবে, এই নৌকাটাকে চালায় আমরা একটু কী করবে। এখন আর কী করার, আমাদের চালানো লাগতেছে এখানে, ভালোই লাগতেছে। আশা করি রাত্রে একটু হয়তো হাতটা ব্যথা করবে, এটা স্বাভাবিক, কিন্তু এমনিতে আশা করি যে খুব সুন্দর একটা সময় কাটাতেছি। এটা খুবই ভালো লাগতেছে। কুমার নদী, তো এই নদী সম্পর্কে আমরা একটু জানবো। নদীতে আসলে কি কি মাছ পাওয়া যায়? এই নদীতে মনে করেন আপনার পুঁটি আছে, শাড়ি পুঁটি, তারপরে গজা, শোল, তারপরে আপনার টাকি জাতীয় যেগুলো বলা হয়, ছোটো চ্যাং মাছ হয় অনেক জায়গায়। তারপরে আপনার আছে ট্যাংরা, তারপরে পিলে মাছ, এইসব জাতীয় যেগুলো আছে। এই যে একজন জেলে ভাই মনে হয় কিছু জাল দিয়ে মাছ ধরতেছে, এটাকে বলা হয় চায়না জাল, তাই না? এই চায়না জালের মধ্যে কি কি মাছ ধরা পড়ে? এই চায়না জালে আপনি, এই জালটা আসলে এমন একটা জাল, মনে করেন এই জালটা আসার পরে নদীর মাছগুলাই মনে করেন এই যে বাইরেটারে যায়, অনেক সময় এই নদী যখন হয় ভরপুর হয়ে, যখন বাইরে যখন পানিগুলো অন্য ইসের ভিতরে যায়, তখন কিন্তু এই জালের কারণে মাছগুলা বর্তমানে এখন দেশের মাছ কমে গেছে নদীগুলাতে। এই জালের ভিতরে মাছগুলা যেগুলো বাইরে আর যেতে পারবে, ওইটা বাদ দিয়ে আরেক জায়গায় যাবে, কোনো রকম সম্ভাবনা নেই। তার তাহলে এই জাল আসার আগে নদীর যে পরিবেশ ছিল, যে পরিমাণ মাছ ছিল, এই জাল চায়না জাল আসার পর নদীর মাছ সংখ্যা একবারই কমে যাচ্ছে, তাই তো? একেবারে এই চায়না জাল আসার পর থেকে মনে করেন মাছ। আচ্ছা, এই যে চায়না জাল নদীর দুই ধারে বেশি করে, প্রশাসন কি কখনো কোনো উদ্যোগ নেয় চায়না জাল? প্রশাসন উদ্যোগ নেয় না। আমি একসময় শুনছিলাম যে চায়না জালগুলো উঠাই দেবে বাংলাদেশ থেকে, এরকম একটা কথা শুনছিলাম। তারপরে তাহলে এখন যদি আমরা ধরি যে আগামী 10 বছর পরে তাহলে নদীতে কোনো মাছ পাওয়া কিরকম সম্ভাবনা? আমার মনে হয় যে বর্তমান যে অবস্থা আপনার নদীর, তাতে মাছ আমি দেখেছি আমার আজ থেকে 5-7 বছর আগেই এই নদীতে যখন মাছ প্রত্যেকবার যে পরিমাণ মাছ মানুষ ঠেলা জাল নিয়ে, যে প্রকৃতির দৃশ্য যেভাবে ঠেলা জাল নিয়ে যে মানুষ, তারপর খৈসালা, তারপর এগুলো নিয়ে করতো, সেগুলোতে এখন সব পুরা বাদ। এই জাল আসার পর থেকে সেগুলো পুরা, যার আমাদের যে গ্রামীণ ঐতিহ্য, মাছ ধরার যে ঐতিহ্য, এটা এই চায়না জাল আসার পর থেকে হারিয়ে যাচ্ছে। আর মানুষের এই যে মাছ ধরার যে একটা ইমেজ, এটা নষ্ট হয়ে যাচ্ছে। যে মানুষ বর্তমানে লাভে নাকি মাছ পায় না, মানুষ ধরে নিচ্ছে যে নদীতে মাছ নাই। তাহলে তো এটা খুবই ক্ষতিকর একটা, এটা শুধু এটা না, বাংলাদেশের চিত্র এটা বর্তমানে খুবই। এই সম্পর্কে গ্রামের লোকজনের অভিমত কি, আসলে তারা কি মনে করতেছে? মূলত আস্তে আস্তে এই জিনিসটা এমন পর্যায়ে হয়ে গেছে, আর কেউ এই মাছের প্রতি মাছ ধরার আগে যে একটা ফিল করতে, সেগুলো মনে করেন পুরোটাই বাদ। না, এই যে চায়না জাল প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না, কিন্তু গ্রামের যারা সুদীজন আছে তাদের পক্ষ থেকে তারা কোনো উদ্যোগ নিচ্ছে কিনা যে চায়না জাল বন্ধ করার জন্য? তারা কোনো উদ্যোগ এই পর্যন্ত নিয়ে নাই, কারণ তারা এখন বর্তমানে এই মাছ ধরার প্রতি তাদের আকর্ষণটা তো নষ্ট হয়ে গেছে। না, তাদের আকর্ষণ না, কিন্তু এটা তো ক্ষতি একটা, তাই না? এইটা প্রতিহত করার জন্য কোনো ধরনের প্রশাসন থেকেও পদক্ষেপ নেই, সুদীজন থেকেও পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তো আসলে এই নদীটা, এই যে আপনার পান্থাপাড়া গ্রামের মধ্যে বয়ে যাচ্ছে, তো এটার এই নদীটার কারণে এই গ্রামবাসী তো উপকৃত হচ্ছে। তার কি ধরনের উপকারগুলো পাচ্ছে নদী থেকে? আপনি বলতে আমাদের যে গ্রামটা চারিপাশে কিন্তু এইভাবে আমাদের গ্রামটা দ্বীপের মতো, দ্বীপের উপরে সিনেমাটিক দ্বীপ যেরকম, ঠিক সেরকম আমাদের এই গ্রামটা। দেখেন, এটা আমাদের গ্রাম। আমাদের জমিটা এমনই উর্বর যে আমাদের জমিটা মনে করেন যে এই যে সময় বর্ষাকালে যে অনেক জায়গায় পানি জমা হয়ে থাকে, আমাদের ফসলগুলো কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যায়। সেগুলো আমাদের এই চারপাশে নদীর কারণে এই মনে করেন ফসলগুলো আল্লাহর রহমতে খুব সুন্দর হয়। যেমন মরিচ, পটল, তারপরে যে সবজিগুলো আছে সমস্ত, আলু, পেঁয়াজ। যার আপনার এই যে গ্রামের পান্থাপাড়া গ্রামের একটা অক্সিজেন বলা যেতে পারে নদীটাকে, কারণ এই ফসল উৎপাদন থেকে শুরু করে গ্রামীণ যে একটা মানুষের জীবন নদী কেন্দ্রিক, এটা আসলে গড়ে উঠছে। আচ্ছা আচ্ছা, না ওইখানে তো এই যে মাছ
তাহলে তো এই আপনার এই লোকাল বাজারে তো প্রচুর বেশি মাছ পাওয়া যায়, তাই না? লোকাল বাজারে এই মাছগুলা এরা নিয়ে যায় লোকাল বাজার বলতে বিক্রি বাড়াতে, মানে আমাদের এখানে বিক্রি করে। এখানে তো একজন আসে, তারা এখানে বিক্রি করলেও মানে পানি দাম ছুঁই আছে, মানে মূল্যটা অনেক নাই, মানে যে মূল্য মানে বাজারে পানি যে ছুঁই পাওয়া আছে। যায় কিন্তু এখানে মূল্যটা অনেক নাই। সেজন্য বিক্রি যেতে পারে। বিক্রি করা বাজার আছে আপনার দিক যাও মানে লোকাল মার্কেটে এই সমস্ত মাছ বিক্রি করে না তারা। না, এগুলো মনে করেন শহর থেকে চলে আসে, না। সকালে কুষ্টিয়া থেকে লোকজন আসে ওখানে কিনতে, তারপর আপনার শেখপুর থেকে মানে মিট্টি সাটি ছাড়া এইসব লোকজন এখানে আসে। লোকালে কিছু লোক কিনে যাদের খুবই প্রয়োজন ঠিক আছে। বুঝতে পেরেছি। তা আসলেই একটা নদী একটা গ্রামীণ জনপদের জন্য খুবই অত্যাবশ্যকীয়, তবে সেটা যেমন অত্যাবশ্যকীয় তেমনি একটা নদীকে তার যে সৌন্দর্য এটা ধরে রাখার জন্য গ্রামের মানুষ বা সুদীজনের করণীয় আছে। যেমন এই নদীর যে পরিবেশটা, এটা বিশেষ করে চায়না জাল আসার পর থেকে তো মানে এটা একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, বিশেষ করে অনেক প্রজাতির মাছ হয়তো নদীকে হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, অনেক তো ঠিক আছে রোকন ভাই, অনেক কথা হলো, ভালো লাগলো আপনাদের কুমার নদীতে। আবারও আসবো, এবং যারা আপনারা শহরের ক্লান্তিময় পরিবেশে এই কুষ্টিয়ার মতো একটা জায়গায় যেখানে পর্যাপ্ত গরম, তো আপনারা চাইলেই আপনাদের ক্লান্তি দূর করার জন্য হলেও আপনারা আপনাদের অবসর সময়ে বা বন্ধের ছুটির দিনে আপনারা এই যে আপনার কুমার নদী, যেটা পান্থাপাড়া গ্রাম, আবদালপুর ইউনিয়ন, কুষ্টিয়া সদর, তো আপনারা অবশ্যই চাইলেই এই নদীটা এসে এখানে এবং এখানে ভ্রমণ করার জন্য ছোটো ছোটো নৌকা। ভাই কেমন লাগছে আজকে আপনার নৌকা চালানো? মানে এটা অনেকদিন যাবত প্ল্যান করতেছি, প্রায় 1 সপ্তাহ যাবত প্ল্যান করতেছি রোকন ভাইয়ের সাথে যে আমরা একটু নৌকা চালাবো। তো সেই প্ল্যানের কারণে একটা উত্তেজনা আছে, সেই উত্তেজিত অবস্থায় আসার কারণে মানে খুবই ভালো লাগতেছে। আপনারা চাইলেই এই যে বর্তমান সময় আকাশে প্রচুর বৃষ্টি নামতেছে এবং ছোটো ছোটো যে নদীগুলো আছে লোকালয় থেকে একটু দূরে, এগুলোতে পর্যাপ্ত পানি হয়েছে, তো আপনারা চাইলেই শুক্রবার বা আপনাদের যে বন্ধের সময়গুলো, অবসর সময়গুলো এনজয় করতে পারেন। এখানে প্রাকৃতিক একটা পরিবেশ, ঘুরে তোলামেলা, তো সবার জন্য শুভকামনা। আশা করি সবাই এরকম পরিবেশ এনজয় করবে।